চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা ফারুক আহমেদের কাছে। শুরুতে যেটি বলছিলাম, হুমায়ূন আহমেদের ভীষণ কাছাকাছি যাওয়ার সুযোগ আপনার হয়েছে। আপনার কর্মজীবনের সূত্র ধরে বোধহয় তার কাছাকাছি যাওয়ার সুযোগ, এবং তারপরে ধীরে ধীরে তার ব্যক্তি জীবনে তার প্রিয় মানুষ হয়ে ওঠা। পুরো যাত্রায় ব্যক্তি হুমায়ূন আহমেদকে আপনি কিভাবে দেখেন? তিনি ছিলেন ভালো মানুষ। এখন আমি যাত্রাটা বলি, তার সাথে আমার পরিচয় হয় ৭২ সালের শেষের দিকে, সম্ভবত 1972 পরিচয়, মানে দেখা হয়, বা 73 প্রথম দিকে। নন্দিত নরকে যখন বের হলো, আমার সালটা খেয়াল নেই, তখন আমি একটু বই পড়তাম, তো তখন তো খুব সাড়া পড়ে গেল বাংলাদেশে যে নতুন একজন সাহিত্যিক আসছেন, মানে অত্যন্ত ভালো লেখেন এবং প্রচুর আলোচনা হচ্ছে নন্দিত নরকে নিয়ে। তো তখন আমার এক বন্ধু ছিল, আমার সাথে পড়তো, আমরা যুদ্ধের পরে ৮ম শ্রেণীর ছাত্র ছিলাম, তো ও আমার সাথে পড়তো। একদিন শুনে সেই বন্ধুই হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবিব। আমি তো অবাক হয়ে গেলাম, ও খুব চুপচাপ থাকতো, কথা কম বলতো। তা আমি বললাম যে তুমি কি এই যে হুমায়ূন আহমেদ যে কথা সাহিত্যিক, এখন খুব চারিদিকে হইচই, তার নাকি ভাই? তো হ্যাঁ, কি সমস্যা কি? খুব সিম্পল আর কি, নর্মালি। হ্যাঁ, না না, আমার বড় ভাই। আমি বলছি আমি ওনাকে একটু দেখবো, চলো যাই, বাসায় যাই। আমি মোহাম্মদপুরে থাকতাম, হুমায়ুন রোডে থাকতাম, আর ওরা থাকতো বাবর রোডে। পরে একদিন গেলাম, যাওয়ার পরে দেখি যে উনি ড্রয়িং রুমে বসা ছিলেন, ড্রয়িং রুমে বই পড়ছেন, লেখালেখি করছেন, হয়তো সাবজেক্টের কিছু একটা। পরে আমি যাওয়ার পরে ও শাহিনও ছিল, আহসান হাবিব ছোট ভাই। হ্যাঁ। তো তারপরে হঠাৎ এরকম তাকে আমি সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম, তুমি কি শাহিনের বন্ধু? যে জি। তোমার নাম কি? আমি বললাম যে এই মোহাম্মদপুর স্কুলে পড়ে দুজন। শাহিন আর কিছু বলা যায়, চুপচাপ। আমি বললাম জি। আচ্ছা, গুড, পড়াশোনা করো, যাও শাহিনের সাথে গল্প করো। যে তা ওর চিলেকোঠে একটা রুম ছিল শাহিনের, ওই রুমে গল্প টল্প করলাম। পরে আমি আবার কাজ ছিল, আমি আবার চলে আসছি, এটা নাস্তা টাস্তা করে চলে আসলাম। ওই আমার প্রথম দেখা। এরপরে তো আপনি 1991 সালে অচিন বৃক্ষতে প্রথম কাজ করেছিলেন তার সাথে। মাঝের এতগুলো বছর তার সাথে দেখা সাক্ষাৎ বা গল্প কথা? কারণ হচ্ছে যে উনি তো দেশে ছিলেন না, উনি আমেরিকাতে ছিলেন, পিএইচডি করলেন, তারপরে আরও মানে দেশের বাইরে থাকার কারণে শাহিনের সাথে আমার যোগাযোগ ছিল সবসময়। ও এর ভিতরে একবার দেশে আসছিলেন, তখন শিলা হয়েছে বোধহয়, ওদের বাসায় আমি গেছিলাম তখন শাহিনের সাথে। সেদিন কি কথা হয়েছিল? সেদিন অনেক লোকজন ছিল, এই তো সালাম দিলাম, তার বললো যে বসো, নাস্তা করো। এটা আমেরিকা থেকে আসার পরে একদিন দেখা করেছিলাম, কিন্তু ওরকম কোনো কথা হয়নি। আচ্ছা, হুমায়ূন আহমেদকে কিন্তু আমরা সবসময় যেগুলো ইন্টারভিউতে পেয়েছি তার বেঁচে থাকাকালীন, সেই ইন্টারভিউগুলো ছিল একান্তেই তার কাছে ক্যামেরা গেছে, সাংবাদিক বা একজন উপস্থাপক গেছেন, তার সাথে তিনি কথা বলেছেন। অনেক মানুষের ভিড়ে ব্যক্তি হুমায়ূন আহমেদ আসলে কেমন? শুটিং স্পটে একরকম, কিন্তু এরকম পাবলিক গ্যাদারিং বা বাড়িতে কোনো পারিবারিক আয়োজন হচ্ছে, উৎসবের আমেজ, সেখানে গিজগিজ করছে মানুষ, সেই মানুষের মাঝে আমাদের হুমায়ূন আহমেদের অবস্থান কেমন থাকতো? এই ধরনের প্রোগ্রাম তো প্রচুর হয়েছে, প্রচুর, মানে নুহাশপল্লীতে বিশেষ করে, বাসায়ও ওনার জন্মদিনে আমি গিয়েছি। আর নুহাশপল্লী তো মানে হুমায়ূন ভাইয়ের একটা জিনিস ছিল কি, উনি মানুষকে, মানে মানুষ ছাড়া উনি থাকতে পারতেন না, মনে হতো না যে খুব একা থাকতেন ওনার যখন লেখালেখি থাকতো, এইসব ব্যাপারে। এছাড়া উনি খুব হইচই পছন্দ করতেন। আমরা তো নাটকগুলোতেও কিন্তু এরকম বেশিরভাগই দেখেছি, খুব হই হুল্লোড় হচ্ছে, উৎসব হচ্ছে, এরকম। ব্যক্তি জীবন কি নাটকের মতো ছিল? পুরোপুরি না, আলাদা একটা জগৎ তো তার সাহিত্যের জগৎ ছিলই, তা নাহলে এত কিছু উনি করতে পারতেন না এক জীবনে। সবসময় হইচই করলো, তার লিখবে কখন, ডিরেকশন দেবে কখন, তাও ঠিক, জাদু দেখাবে কখন, তারপরে ওনার যে ওষুধি বাগান এটা করবে কখন, তো উনি ছবি আঁকবেন কখন, উনি কবিতা লিখবেন কখন, উনি গান লিখবেন কখন, তাই না? তার মানে ওনার একটা আলাদা ছিল। কিন্তু উনি যেটা করতেন যে উনি 2.5 ঘন্টার মতো ঘুমাইতেন
টোটাল আমি যতদিন দেখেছি, 2.5 ঘন্টা 3 ঘন্টার উপরে ঘুমাইতেন না। সবসময় যে আড্ডাটা মারতেন সেটাও কিন্তু তার কাজেরই, মানে এটাও তার জীবনের শক্তি পাওয়ার জন্য, আরও ভালো মতো থাকার জন্যে এটা গ্রহণ করতেন, খুব মজা করতেন। আর যেটা প্রশ্নটা ছিল আপনার, যে অন্য সময় যখন কোনো প্রোগ্রাম উনি খুব এনজয় করতেন আসলে, মানে উনি শিশুদের মতো হয়ে যেতেন। বড় প্রোগ্রাম হয়তো যখন, বিশেষ করে নোয়াশুলিতে তো অনেক জায়গা, তো এইখানে গেল ওইখানে গেল, ওর সাথে কথা, এই চলো গানের প্রোগ্রাম করে ফেলি, মানে এত বেশি এনজয় করতেন, একদম শিশু জাস্ট। এবং ওনার মনটাও ছিল ওই রকমই, এবং শিশুদের প্রচণ্ড ভালোবাসতেন। মানে অনেক ভিড় হলে কি কখনো একটু বিরক্ত হয়েছে? না, যে আমি এখানে দেখিনি। অনেক ভিড় হচ্ছে, না, ওই যে প্রচন্ড গরম, না। বা এখানটাই হচ্ছে আমার সাফোকেশন হচ্ছে, এরকম কোনো অভিযোগ? না, জীবনেও দেখিনি। আমি যদি 20 বছর ওনার সাথে ওইখানে কাটাই, টিকিট আমার টাইমটার সময়টা আমার এরকমই কাছাকাছি, বেশি বা কম, আমি কখনো দেখিনি যে। খুব সম্ভবত 30 বছরের মতো সময় আপনি তার সাথে কাটিয়েছেন। উনি খুব মানুষ এনজয় করতেন। আমরা যেভাবে মনে করি না যে উনি বোধহয় একটু দাম্ভিক ছিলেন, অনেকে বলে, না আসলে বিষয়টা একদমই উল্টো। অনেকে আমার এখন যারা, আমি যাদের সাথে নাটক করে, যদি আমার একটু ছোট 6-7 বছরের যারা করে নাই অভিনয়, আহা হুমায়ুন স্যারের সাথে যদি একবার অভিনয় করতে পারতাম। এই আফসোস তো আসলে শুধুমাত্র অভিনয় নয়, তাকে আসলে দেখার যে সুযোগ হয়নি, এটি তো সবার আফসোস, অনেকের আফসোস। এই প্রজন্মের বেশিরভাগ শিশু বা কিশোর বা তরুণ তরুণী যাই বলি না কেন, তারা আসলে তাকে ভীষণ মিস করেন। একবার যদি তার সাথে দেখা হতো এটা মনে করেন। আবার যারা অভিনয় এখন অনেক নাম করা অভিনয় নেতা, কিন্তু হুমায়ুন আহমেদের নাটক করে না, তারাও বলেন। তা আমি বললাম যে কেন যাও না, করো নাই কেন? বলেন আমরা তো যাইনি, যদি উনি মানে মাইন্ড করতেন বা রাগ হতেন এই জন্য। আমি যে ওনার মতো এত, ওনার ভিতরে সিম্পলিসিটি, এত সরলতা, না আমার দেখা খুব কম মানুষই ছিল, কিন্তু মনে করতো মানুষ, এটা তো কিছু করার নাই। মানে যে কেউ তার সাথে যে নির্দ্বিধায় কথা বলতে পারতেন। প্রথম তার সাথে কাজ করলেন, আপনাকে তো রিহার্সেলের জন্য ডাকা হয়েছিল অচিন বৃক্ষতে। সেইখানটাই আপনাকে বাছাই করা হয়েছিল কিভাবে, উনি কিভাবে আপনাকে মার্ক করেছিলেন, পেয়েছিলেন, এই ব্যাপারে কোনো ধারণা আপনার আছে কিনা? সম্ভবত উনি মার্ক করেন নাই, র্যান্ডমলি আপনাকে প্রপোজ করা হয়েছিল। এটা ওই যে বাদশা ভাই, রিয়াজউদ্দিন বাদশা ভাইয়ের নাটক ছিল অচিন বৃক্ষ, উনি আমাকে মার্ক করেছিলেন হয়তোবা। আমি তো থিয়েটার করতাম, আমি ধরেন টেলিভিশনে ঢোকার আগে 10 বছর ঢাকা থিয়েটারে অভিনয় করেছি, এবং ঢাকা থিয়েটারের সব বিখ্যাত নাটকে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি। মুনতাসির, ফ্যান্টাসি, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, এই হাত হদাইয়ের পরে আমি, আপনার দীর্ঘদিনের আসলে অভিনয়ের যাত্রার ব্যাপারটা আমরা অলরেডি জানি সবাই। না, এরপরে টেলিভিশন আমি গিয়েছি, নাট্যাচার্য সেলিম আল দ্বীনের সাথেও কাজ করেছেন অনেক। আপনি হুমায়ুন ফরিদি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য পরিষদের বোধহয় নাট্য সম্পাদক ছিলেন, সেই সময়টাতেও আপনি তার সাথেও কাজের সুযোগ পেয়েছেন। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন? সবই তো আপনি জানেন। না, এই কথাগুলো যেমন উপস্থাপক হিসেবে আমার জানা, আমার দর্শকদের অনেকেরই তো জানা নেই। হ্যাঁ, এত ডিটেইলে তো মানে জানার কথা না। থ্যাংক ইউ আপনাকে যে আপনি এত কিছু জানেন। আপনাকে পড়াশোনা করার অন্যতম মূল কারণ আপনি তারা তিনজনের একজন। তারা তিনজন যারা দেখেন, যারা ভালোবাসেন, যারা তারা তিনজন দেখে হাসেন, তাদের প্রত্যেকেরই বোধহয় আপনাদের তিনজনকে নিয়ে ব্যাপক আগ্রহ। এই যে এত আগ্রহের জন্ম দিতে পেরেছিলেন অভিনয়ের মাধ্যমে, আপনার কি কখনো মনে হয় যে যদি তারা তিনজন বা হুমায়ুন আহমেদের সাথে কাজ না করা হতো, আজকে আপনি ফারুক আহমেদ হতে পারতেন? কি মনে হয় আপনার? পারতাম না। কি করেছিলেন বিশেষ এমন যে কারণে আপনি আজ ফারুক আহমেদ হয়েছেন? আমি হুমায়ুন আহমেদকে পেয়েছিলাম, এটি বিশেষ কারণ। আমাকে তিনি আদরে, স্নেহে, ভালোবাসায়, মমতায় আমাকে বেড়ে ওঠার সুযোগ দিয়েছিলেন। তার সাথে কাটানো প্রায় 30 বছর সময়ের মধ্যে শুরুতে তো অবশ্যই একটু দূরত্ব ছিল, যেহেতু প্রথম কাজ করছিলেন, প্রথম পরিচিত হচ্ছিলেন, আর শেষের দিকে এসে তার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? অচিন বৃক্ষ, তারপরে মাটির ও পিঞ্জিরার মাঝে 2টা বিটিভিতে করলাম, পরে সিরিয়াল করলাম আজ রবিবার। তখন খুব মানে 2টা নাটক করার পরে ওই আজ রবিবার, ওটা তো ঢাকাতেই শুটিং হয়েছিল পুরাটাই। তো তখন আমার সাথে খুব ভালো মানে সম্পর্ক ছিল, তো কথাবার্তা হইতো। তার পরবর্তী যখন নুহাসপল্লী হলো, তখনও প্রথম দিকে ছিল, কিন্তু আমি একটা সময় গিয়ে একটু মানে আমাকে প্রচণ্ড পছন্দ করতেন, কিন্তু আমি একটু দূরত্ব রাখতাম। হঠাৎ আমার একদিন মনে হলো যে হুমায়ুন ভাইয়ের সাথে আমি এত কথা বলি, তো শাহিন তো আমার বন্ধু,
আমি তো আমার নিজের বড় ভাইয়ের সামনে আমি অনেক কিছুই করি না, অনেক কিছুই মেনে চলি। তাহলে হুমায়ুন ভাই তো আমার ওরকমই বড় ভাই, শাহিনের বড় ভাই যেহেতু আমার বড় ভাই, তাহলে আমি একটু থাকি, রিজার্ভ থাকি, এরকম ছিলাম। কিন্তু উনি আমাকে এই কিসের বড় ভাই ছোট ভাই, আমি একদিন বলছি যে এই তুমি আমার যখন আড্ডা হয় আসতে চাও না কেন? আমি যে দেখেন শাহিনের সাথে এই কথাটাই বললাম আর কি। তা আমি যে আমার বড় ভাইয়ের সাথে আমি যেভাবে চলি আপনি আমার বড়, তো উনি তো খুব সরলভাবে কথা, আরে তো ওটা অন্য জিনিস, তুমি আমার থাকবা আমার সাথে, বিষয়টা এরকম ছিল আর কি। তা আমি একটু মেনে চলতাম কিছু জিনিস। আপনারা তিনজন, আপনি, ডক্টর এজাজ এবং স্বাধীন খসরু ভাই, উনি তো এখন প্রবাসে আছেন। তো আপনারা যখন তিনজন একসাথে কাজ করতেন, আপনি তার আপন ছোট ভাইয়ের বন্ধু হিসেবে কোনো বিশেষ আতিথেয়তা বা খাতির যত্ন পেতেন কিনা? একদমই না, মানে এটা কোনোদিন হুমায়ুন ভাইয়েরও মাথায় থাকতো না আমার। আমি আহসান হাবিবের মাধ্যমে আমি তার সাথে নাটকের পরিচয় ঘটে নাই। যখন লাস্টে পরে যখন 91 সালে যখন বিটিভিতে কাজ করতে গেলাম, তখন যখন বাদশা ভাই বললো যে একটা নাটক এটা হতেই পারে, তো যেহেতু আপনার বন্ধু, সেহেতু বন্ধুর সুবাদেও কিন্তু তার বাসায় আপনার আরো বেশি যাওয়া আসার ব্যাপারটা ঘটতেই পারতো। এই কারণে তো আলাদা থাকতেন, আর হুমায়ুন ভাই থাকতেন আলাদা অন্য বাসায়। তো পরবর্তীতে কিন্তু যখন আমাকে দেখলেন পরে সেই 72 বা 3-তে দেখার পরে যখন 91, তখন তো আমাকে আর বুঝেন না যে ওই আমি পরে আমি একবার বলেছি। কিন্তু এটা নিয়ে হুমায়ুনের ভিতরে না এই সব চিন্তা যে আচ্ছা আমার ভাইয়ের ছোট ভাই, আমি মানতাম, কিন্তু ওনার ভিতরে এই ব্যবধান আরো বিরক্ত হইতো, বা এটা নিয়ে আলাদা স্পেশাল আমাকে কোনোই করতো না। আমার কাজের, আমার ব্যবহারের, আমার সিনসিয়ারিটিটাকে উনি অনেক মূল্য দিতেন, আমার জবানকে মূল্য দিতেন উনি। আমি খুব জবান নাপাক করি না, জবানটা সহজে নাপাক করি না। হুমায়ুন আহমেদ আসলে এই ব্যাপারগুলোকে খুব মূল্যায়ন করবেন, এটি খুব সহজেই ধারণা করা যায় তাকে যদি আমরা একটু হলেও জেনে থাকি। আচ্ছা, তার অনেক নাটক সিনেমায় আপনি কাজ করেছেন, আমি সংখ্যাটা জানি না আসলে। কোনো কাজের সময় কি মনে হয়েছে যে এই নাটকটায় বা এই সিনেমায় আপনার ক্যারেক্টার অবশ্যই থাকার কথা ছিল, কিন্তু আপনি কোনো একটা কারণে বাদ পড়েছেন বা আপনি কোয়ালিফাই করতে পারেন, এরকম কি কখনো হয়েছে? আমি কখনো এরকম চিন্তা করে যে আমাকে সব নাটকে আমি কিন্তু সবচেয়ে বেশি নাটক করেছি সংখ্যায়। আমি কিন্তু অনেক বড় অভিনেতা না, কিন্তু আমার সবচেয়ে বেশি নাটক করা তো নর্মালি আমার হয় নাই। আমি আর একটা ছোট্ট একটা গল্প বলি, যেমন একটা পাপ নামে একটা নাটক ছিল মুক্তিযুদ্ধের উপরে। তো ওই নাটকটা দেখে আমি হুমায়ুন ভাইকে ফোন দিলাম যে আপনার নাটকটা অসাধারণ, এটা একটা সিনেমা হইতে পারতো, মানে পাপ মুক্তিযুদ্ধের উপরে গল্পটা ছিল। তারপরে বলে মজা করে, তা বলে যে এটা ভালো বললা কেন তুমি? পাপ সিনেমাটা, সরি নাটকের একটা সিন আমার চোখে ভাসছে। মেয়ের আফসোস শাওন খুব সম্ভবত রান্নাঘরে রান্না করছিলেন, গ্রামীণ রান্নাঘরে। হ্যাঁ, উনি অন্তঃসত্ত্বা ছিলেন সেই সময়। অসাধারণ লাগছে যে এটা মুক্তিযুদ্ধের এই ধরনের গল্প। তাই বললাম যে এটা আমার খুব ভালো লেগেছে, এই জন্য আপনার ফোন দিলাম। তুমি আমার ফোন দিলাম, ভালো লাগবে কেন তোমাকে তো আমি নেই এটাতে, তোমাকে আমি নেই তোমার ভালো লাগবে। আপনি কি উল্টো জিজ্ঞেস করেছিলেন যে আসলে কেন নেননি? না, খুব ভালো লাগার কারণেই আমি ফোন দিয়েছি। আর আমি থাকলাম না, এটা আমার কাছে এটা কোনো বিষয় না, আপনি ভালো কাজ, এই জন্য আমি ফোন দিলাম। তো উনি অনেক সময় একদিন আমাকে বলছেন, উনি এটা নওয়াজপল্লিতেই বলে যে এই তুমি আমাকে ফোন দাও না কেন? তা আমি ফোন ভাই, আমি তো মানে যখন কাজ না থাকে তখন ফোন দাও না কেন? তা আমি বললাম আমি তো ফোন দিই আপনাকে মাঝে মাঝে, খবর নেই। আর আপনি লেখক, আপনি অনেক কিছু ছবি আঁকেন, আপনি বাসায় থাকেন, আমি ফোন দিয়ে হ্যালো সুমন ভাই কী অবস্থা, এগুলি আমার মনে হয় এটার ঊর্ধ্বে আপনি এসব জানার। তো আপনি অসুস্থ হন, আমি দেখতে যাই, আপনার হলে কোনো প্রোগ্রাম হলে আমি তো যাচ্ছি, খামাখা আপনাকে আমি ডিস্টার্ব করবো না। তো বলে যে কেন নাটকের জন্য তুমি ফোন দেবে না, একটা নাটক চাবে না তুমি আমার কাছে, যখন একটু নিয়েন নাটকে, ওই নাটকে। সবাই আমাকে ফোন দেয়, তুমি এরকম কি হয়ে গেছো লাট সাহেব, তুমি আমাকে একটা ফোন দাও না। লাট সাহেব ওরকম না, ওই শব্দটা ব্যবহার করো না, এরকম আর কি। হ্যাঁ, তুমি এরকম কি হয়ে গেছো যে তুমি আমাকে ফোন দিবা না, একটু রিকোয়েস্ট করবে না যে ভাই আমাকে একটা নাটকে নিয়েন। তাই আমি বললাম যে না, আমি দেবো না। তাই বলে কেন দেবে না তুমি? আমি কারণ দিব না, আপনি তো আমাকে এমনি নিচ্ছেন। আচ্ছা, হুমায়ুন আহমেদের নাটকে কাজ করার সময় এই গত অনেকগুলো বছরের মাঝে আপনি কি আরো অন্যান্য নাটকে কাজের পরিমাণ কেমন ছিল বা কম ছিল? কম ছিল, আমি নিজেও করতাম না তখন। আর হুমায়ুন ভাই হচ্ছে কি আসলে আমাদেরকে, বিশেষ করে আমি, ডাক্তার এজাজ, স্বাধীন খসরু বা চ্যালেঞ্জার ভাই, শাওন তো আছেন, তো
এদেরকে ঘরের মানুষ মনে করতেন একদমই, মানে যে অন্য জায়গায় কাজ করলে ওনার মনটা খারাপ হয়েছে আর কি, ভিতরে ভিতরে মানে আমার ছেলে কেন ওখানে যাবে, এরকম হয় না, হ্যাঁ এরকম ভাবতেন। এত গল্প আছে, এত গল্প শোনার আছে আপনার কাছ থেকে, আমাদের সময়টা বোধহয় আমাদেরকে খুব একটা সহযোগিতা করছে না, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার বোধহয় একই বিষয়টা মাথায় আসে যখনই হুমায়ুন আহমেদের সাথে আপনার কাজের গল্প মনে হয়, আপনারও নিশ্চয়ই মনে হয় যে এত অল্প সময় কাজ করলাম, আরো বেশি কাজ করতে পারতাম, আরো বেশি, আরো 10টা বছর 20টা বছর করতে পারলাম। আমি যেমন এই যে হুমায়ুন আহমেদের যেহেতু মৃত্যুবার্ষিকী, আমি যে ওনারকে শ্রদ্ধা করে আমি এই বইটা লিখেছি, স্মৃতিতে হুমায়ুন আহমেদ। এটার ভিতরে সব ওনার স্মৃতি কথা। মূলত এই বইটি পড়ে আমি আপনার সম্পর্কে অনেক বেশি জানার সুযোগ পেয়েছি। এটা একটা, এই যে দেখেন তাকে আমার ভালোবাসার, এটা তাকে তো আসলে কিভাবে সম্মান করব, এই ক্ষুদ্র মানুষ আমি, আমার না বলা কথা এবার বের হয়েছিল এটা, তো এটা তো হুমায়ুন আহমেদ আছে। অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই আয়োজনে আসবার জন্য এবং আমাদের সকলের প্রিয় নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কিছু গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320300 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। হুমায়ুন আহমেদের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে, আবার কারো কারো কাছে ভাগ্য আপনিই এসে ধরা দেয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।